আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে, তো ওই কৃষি শিক্ষা বইয়ে প্রথম অধ্যায় যেটি হচ্ছে আমাদের জীবনে কৃষি। এর আগে ক্লাসে আমরা আলোচনা করছিলাম 7 পৃষ্ঠা তোমাদের যে অনুশীলনমূলক যে প্রশ্নগুলো, অর্থাৎ শূন্য স্থান, তারপর হচ্ছে বামকরণ এবং ডানকরণ মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন, একই সাথে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, একই সাথে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবা। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে 8 পৃষ্ঠার যে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, তো এই 2টা সৃজনশীল আমরা গাইড থেকে সমাধান করব। আর তোমরা যারা হচ্ছে শূন্য স্থান সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দেখো নাই, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবা। তোমরা একটু লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিও। আমরা এখন তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। ক নাম্বার প্রশ্ন, মাঠ ফসল কাকে বলে? অ্যান্সার, জমিতে বেড়াছা অর্থাৎ খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি। খ নাম্বার প্রশ্ন, কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে হচ্ছে ব্যাখ্যা করো। মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, এসব কয়টি চাহিদা পূরণ হয় কৃষি থেকে। ধান থেকে চাল, গম থেকে গম, ফল গাছ থেকে ফল খাদ্য পাই। পাট, তুলা এবং রেশম থেকে কাপড় তৈরি করে হচ্ছে সুতা পাই। কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। বাঁশ এবং খড় নাড়া গবাদি পশুর পৃষ্ঠা, গাছের ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরতকি, বেহেরা, কেশুরি, থানকুড়ি, বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায়। আর এ সবগুলোই হলো কৃষি। সুতরাং বলা যায় কৃষি মানুষের মৌলিক চাহিদা হচ্ছে পূরণ করে। গ নাম্বার প্রশ্ন, চিত্র ক, অর্থাৎ তোমরা একটু লক্ষ্য করো এই যে চিত্র ক, এর ফসলটি কোন ধরনের, এর কারণ হচ্ছে ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন, চিত্র ক, এটি হলো হচ্ছে ধান। তোমরা চিত্রটা দেখলে বুঝতে পারবা ধান হলো আমাদের মাঠ ফসল। ধানকে মাঠ ফসল বানার কারণগুলো নিম্নরূপ। তো এইরকমভাবে স্টেপ করে লিখবা। প্রথম নাম্বারে লিখবো আমরা, ধান জমিতে বেড়াছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয়। প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না। প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না। চাষ করার জন্য সমতল ও উঁচু ও নিচু ভূমি দুটো। সর্বোপরি ধান একটি দানা জাতীয় ফসল, আর দানা জাতীয় ফসল মানে হচ্ছে মাঠ ফসল। ঘ নাম্বার প্রশ্ন, অর্থনৈতিক বিবেচনার চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে তোমার হচ্ছে মতামত করো বা হচ্ছে মতামত দাও। চিত্র ক ফসলটি ধান এবং চিত্র খ এ ফসলটি হলো হচ্ছে আম। ধান হলো মাঠ ফসল, অন্যদিকে আম একটি উদ্যান ফসল। কারোর যদি একখণ্ড জমি থেকে তবে সে তার জমিতে বছরে বারবার ধান চাষ করতে পারে। এর মাধ্যমে সে তারা বছরে খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রি করে এবং অন্যান্য চাহিদা পূরণ করতে পারে। ধানের উৎপাদন খরচও খুব বেশি লাগে না। পক্ষান্তরে আম চাষের জন্য উঁচু ভূমির দরকার হয়। একটি আম গাছ লাগিয়ে তা আম চাষের জন্য উঁচু জমি দরকার হয়। ফলন থেকে পাওয়ার জন্য কমপক্ষে 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। আবার এক বছর আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে অথবা কম ধরবে। আম চাষে প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় বলে আম গাছ বেশি খরচ পড়ে। সুতরাং অর্থনৈতিক বিবেচনায় আমের চেয়ে ধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এরপরে লক্ষ্য করো তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ে 2য় নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা, এই সৃজনশীল প্রশ্নটা তোমরা পড়ে নিয়ে বই থেকে অথবা ভিডিও স্ক্রল করে আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। ক নাম্বার প্রশ্ন, কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। কৃষি বিষয়ক একটি সমস্যার নাম হলো ফসলের রোগবালাই। তারপর খ নাম্বার, অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষি চলমান আছে, ব্যাখ্যা করো। খ নাম্বার প্রশ্ন, কৃষি একটি প্রযুক্তি, আর এই প্রযুক্তি ঠিক বাস্তবায়নের মাধ্যমে সর্বোচ্চ ফল লাভের জন্য অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ কৃষক তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে কৃষির যে কোনো তথ্য দিতে পারেন। একজন অভিজ্ঞ কৃষকের হচ্ছে কাছ থেকে নবীন কৃষকরা তথ্য গিয়ে তাদের সমস্যার সমাধান করেন এবং পরবর্তীতে তারাও অভিজ্ঞ হয়ে ওঠেন। আর এভাবে অভিজ্ঞ কৃষক কৃষিকে হচ্ছে চলমান রাখে। গ নাম্বার প্রশ্ন, মীর হোসেন সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা হচ্ছে ব্যাখ্যা করো। কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কৃষি মেলা। এই মেলায় এক নজরে নানা ফসলের বাহারি সমাহার দেখা সম্ভব হয়। কৃষি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান সংবলিত নানা লিফলেট
পুস্তিকা, বুলেটিন, পত্রিকা ও মেলায় প্রদর্শিত হয়। এগুলো বিনামূল্যে সবাইকে দেওয়া হয়। এছাড়া কৃষি মেলা থেকে উন্নত জাতির চারা, বীজ ও কলাকৌশল, প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানা যায়। মীর হোসেন সাহেব তার জেলা শহরে আয়োজিত একরকম একটি কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন। পড়ার জন্য লিফলেট, পুস্তিকাও নিয়ে আসেন। মেলা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মীর হোসেন সাহেব তার চিন্তার দুয়ার খুলে দেয় এবং বিভিন্ন তার বাড়িতে বাগানের নানা সমস্যার সমাধানের পথ খুঁজে পান। এখন তিনি নিজেই চারা তৈরি করতে পারেন, সময় মতো প্রয়োজনীয় সার দিতে পারেন, প্রয়োজনে উন্নত কলাকৌশল ব্যবহার করতে পারেন। অর্থাৎ কৃষি মেলা অভিজ্ঞতা মীর হোসেন সাহেবকে বাগানের নানাধিক সমস্যা সমাধানের দক্ষ করে তুলেছেন। ঘ নাম্বার প্রশ্ন, মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো। মীর হোসেন সাহেব ছিলেন একজন অনভিজ্ঞ শাকসবজি, ফুল ও ফলের বাগানের প্রস্তুতকারক। তিনি জানতেন না বাগান করার উপযুক্ত স্থান কোনটি, কিভাবে বীজ ও কলম সংগ্রহ ও প্রস্তুত করতে হয়, কখনো কিভাবে সঠিক পরিমাপে সার দিতে হয়, কিভাবে রোগবালাই দমন করতে হয়। বাগান করার জন্য এসব বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে মীর হোসেন সাহেব বাগানে নানাবিধ সমস্যার সমাধান করতে পারেন বা করতে পারছিলেন না। তিনি কৃষি মেলায় গিয়ে বাগান করার এসব সমস্যার সমাধানের বিষয়গুলো বাস্তবে দেখেন এবং পড়ার জন্য বই নিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজেই তার বাগানের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এভাবে বাগান করার ব্যাপারে তিনি একজন অভিজ্ঞ কৃষক হয়ে ওঠেন। মীর হোসেন সাহেব তার এই অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথেও বিনিময় করেন। এতে করে তার প্রতিবেশীরা বাগান করার ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যার সমাধানের পথ জানতে পারেন। এভাবে প্রতিবেশীরা গ্রামের অন্যান্যদেরকে বিষয়গুলো জানিয়ে দেন। অর্থাৎ দেখা যায় মীর হোসেন সাহেবের অভিজ্ঞতা বিনিময়ের ফলে পুরো গ্রামবাসী শাকসবজি, ফুল ও ফলের বাগান করার ব্যাপারে অভিজ্ঞ হয়ে ওঠেন। এর মাধ্যমে গ্রামের সবাই স্বাবলম্বী হয়ে ওঠে এবং গ্রাম থেকে সবাই দারিদ্রতা দুর্লাভ করে বা দারিদ্র থেকে দুর্লাভ করতে পারে। তো এই ছিল তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন, এগুলো সমাধান। আর শূন্য স্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এর আগের ক্লাসে দেওয়া আছে, তোমরা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারো। একই সাথে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো যাই হোক, এই ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।